একবার ভাবুন যে আপনি বিয়ে করে বউকে নিয়ে শ্বশুরবাড়ি থেকে নিজের বাড়ির উদ্দেশ্যে রওনা হলেন, কিন্তু বাড়ি পৌঁছে দেখলেন ঘোমটার আড়ালে যেই মেয়েটিকে আপনি বাড়িতে নিয়ে এসেছেন সেটি আদৌ আপনার বউ নয়, সেটা ছিল অন্য কারো বউ। ব্যাপারটা শুনতে খুবই হাস্যকর মনে হচ্ছে, তাই না? ঠিক এমনই একটি গল্প নিয়ে নির্মিত লাপাতা লেডিস সিনেমাটির এক্সপ্লেন করতে চলেছি আজ। তো চলুন আর বেশি কথা না বাড়িয়ে মূল ভিডিওতে চলে যাই। তো গল্পের শুরু হয় 2001 সালে ভারতের নির্মল প্রদেশের ছোট্ট একটা গ্রাম থেকে, যেখানে দীপক আর ফুলের বিবাহ হচ্ছে। এই বিয়েতে দীপক অনেক বেশি খুশি হয়। দীপকের বাড়ির সবাই গতকালই বাড়িতে ফিরে গেছে, কিন্তু শ্বশুরবাড়ির লোকেরা দীপক আর ফুলকে যেতে দেয় না, কারণ তারা চায় যে দীপক আর ফুল যাতে তাদের সুরক্ষিত ভবিষ্যতের জন্য বাড়ি ফেরার আগে ছোট্ট একটা পুজো করে নেয়। তাই দীপক তার পরিবারের সবাইকে বাড়িতে পাঠিয়ে দেয় এবং নতুন বউকে নিয়ে সে এখানে থেকে যায়। তো পরের দিন দীপক পূজা সম্পন্ন করে তার নতুন বউকে নিয়ে বাড়ির উদ্দেশ্যে রওনা হয়। যাওয়ার সময় ফুলের মা ফুলকে বলে যতক্ষণে বাড়িতে না পৌঁছে যাও ততক্ষণ মাথায় ঘোমটা দিয়ে রাখতে। ফুলের ভাই তাদের দুইজনকে তার বাইকে করে বাস স্ট্যান্ডে পৌঁছে দিয়ে আসে। এরপর তারা দুজন যখন বাসে করে রেলওয়ে স্টেশনের দিকে যাচ্ছিল তখন দীপক ফুলকে বলে, তোমার গয়নাগুলো খুলে আমার কাছে দিয়ে দাও, কারণ এত ভিড়ের মধ্যে এগুলো চুরি হয়ে যেতে পারে। তখন ফুল দীপকের কথা মতো তার সমস্ত গয়না খুলে দীপককে দিয়ে দেয়। এরপর তারা দুজন রেল স্টেশনের দিকে যেতে থাকে। স্টেশনে পৌঁছে তারা দ্রুত দৌড়ে কোনোমতে ট্রেনের একটা কামরায় উঠে পড়ে। ট্রেনে উঠে তারা দেখে সেখানে আরো দুজন লোক বিয়ে করে তাদের নতুন বউকে নিয়ে যাচ্ছিল, আর ঘোমটা দেওয়া অবস্থায় তাদের তিনজনের বউকেই একই রকম দেখতে লাগছিল। তো যাই হোক, দীপক ট্রেনে উঠেই তার স্ত্রীকে সেখানে একটা সিটে বসিয়ে দিয়ে সে পাশে দাঁড়িয়ে থাকে। পাশে বসে থাকা মহিলা তখন দীপককে জিজ্ঞেস করে বিয়েতে কত টাকা যৌতুক পেয়েছো এবং মেয়ের বাড়ি থেকে তাকে কি কি দিয়েছে। তখন পাশে থাকা একজন লোক বলে ওঠে যে এখন তো 10,000 টাকা আর সাইকেলের রেওয়াজ চলছে, আর তাকেও নিশ্চয়ই তাই দেওয়া হয়েছে। তখন দীপক জানায় যে সে তার শ্বশুরবাড়ি থেকে কিছুই নেয়নি। তখন ওই মহিলা বলে আমার ছেলে তো মোটরসাইকেল ও 25,000 টাকা সহ আরো অনেক কিছু পেয়েছে। তখন ওই মহিলা তার হাজবেন্ডকে ইশারা করে বলে যে এই ছেলের নিশ্চয়ই কোনো সমস্যা আছে, আর সেই জন্যই হয়তো তাকে শ্বশুরবাড়ি থেকে কিছুই দেয়নি। এই কথা শুনে দীপক কি করবে তা বুঝতে না পেরে ফুলকে সেখানে বসিয়ে রেখে সে ওয়াশরুমে চলে যায়। তখন তাদের সিট থেকে কয়েকজন যাত্রী নেমে গেলে ফুল গিয়ে জানালার পাশে বসে। তখন আবার প্রদীপ নামের আরেকজন লোক তার নতুন বিয়ে করা বউকে নিয়ে সেই সিটেই এসে বসে। তখন দীপক ওয়াশরুম থেকে ফিরে সেখানে সিটে এসে বসে পড়ে। এদিকে জানালার পাশে বসা ফুল অনেক রাত হয়ে যাওয়ায় ক্লান্ত হয়ে ঘুমিয়ে পড়ে। প্রায় মাঝরাতে ট্রেন দীপকের গ্রামের স্টেশনে পৌঁছায়। তখন সে তাড়াহুড়ো করে অন্য একজন বউকে নিয়ে ট্রেন থেকে নেমে যায়। মুখে ঘোমটা দেওয়া থাকায় সে বুঝতে পারে না যে এটা তার বউ না, বরং অন্য আরেকজনের বউ। কিন্তু ওই মেয়েটা বুঝতে পারে যে এটা আসলে তার হাজবেন্ড না, তবুও সে দীপকের সাথে চলে যায়। এরপর একটা বাসে করে দীপক নতুন বউকে নিয়ে তার গ্রামে পৌঁছায়। গ্রামে পৌঁছে দেখে সেখানে তার বন্ধুরা আগে থেকেই তাদের জন্য ব্যান্ড পার্টি নিয়ে অপেক্ষা করছে। বাড়ি পৌঁছলে দীপকের মা নতুন বউকে বরণ করার জন্য ঘোমটাটা সরাতে বলে, আর ঘোমটা সরাতেই তো তাদের সবার মাথায় হাত, কারণ এটা তো দীপকের বউ ছিল না, এটা ছিল অন্য কেউ। এটা দেখে দীপক সহ তার পুরো পরিবার শকড হয়ে যায়। দীপক বুঝতে পারছিল না যে তার বউয়ের জায়গায় এই মেয়ে কোত্থেকে এলো। তখন সবাই মিলে দীপককে বকাবকি করতে শুরু করে। তখন দীপক সবাইকে বোঝানোর চেষ্টা করলেও তার পরিবার তার একটা কথাও শোনে না। তখন দীপকের বাবা তাকে বলে মানুষের ছাতা বদলে যায়, ব্যাগ বদলে যায়, আর তোর কিনা বউ বদলে গেছে। তখন দীপক সবাইকে বলে যে ট্রেনে আসলে একই রকম ঘোমটা দেওয়া আরো 2-3 জন বউ ছিল, তাই সে বুঝতে না পেরে ফুলের জায়গায় এই মেয়েকে নিয়ে এসেছে। তখন দীপকের পরিবারের সবাই ওই মেয়েটিকে জিজ্ঞেস করে তুমিই বা কেমন মেয়ে? দীপক যখন ভুল করে তোমাকে তুলে নিয়ে আসছিল তখন তুমি বলনি কেন? তখন সে বলে এত বড় ঘোমটা পরে পা ছাড়া তো আর কিছুই দেখা যায় না। তখন তারা ওই মেয়েটিকে তার নাম জিজ্ঞেস করলে মেয়েটি বলে তার নাম পুষ্পা। তখন তারা সবাই পুষ্পার গ্রামের নাম জিজ্ঞেস করে। তখন সে জানায় তার বাড়ি ছত্তিশগড়ের গঙ্গাপুর নামের গ্রামে, কিন্তু সে তার শ্বশুরবাড়ির নাম বা ঠিকানা কিছুই জানে না। দীপকের পরিবারের কাছে তার ব্যবহার একটু সন্দেহজনক মনে হয়। তখন দীপকের পরিবার সিদ্ধান্ত নেয় যতদিন না ফুলকে পাওয়া যাচ্ছে ততদিন এই মেয়েটা এখানেই থাকবে। অন্যদিকে আমরা দেখি ট্রেন তার লাস্ট স্টেশনে পৌঁছে গেছে। ট্রেন থেকে এক এক করে সবাই নামতে থাকে। প্রদীপ ও তার ব্যাগপত্র ও তার পরিবার নিয়ে স্টেশনে নামে। ফুল তখনও ট্রেনে ঘুমিয়েছিল। ঘুম থেকে উঠে সে দেখতে পায় সবাই ট্রেন থেকে নেমে যাচ্ছে, কিন্তু সে দীপককে কোথাও দেখতে পায় না। তখন সে এদিক সেদিক দীপককে খুঁজতে থাকে। সে ভাবে দীপক হয়তো স্টেশনে নেমেছে, তাই সে স্টেশনে নেমে দীপককে খুঁজতে থাকে। এদিকে প্রদীপ স্টেশনে নেমে তার বউকে দেখতে পায় না।
তখন সে দূর থেকে ফুলকে দেখে তার বউ মনে করে তার কাছে যায় তাকে আনার জন্য। কিন্তু কাছে এসে যখন সে দেখতে পায় যে এটা তার স্ত্রী না বরং ফুল, তখন সে ফুলকে জিজ্ঞেস করে তুমি কি হারিয়ে গেছো? কিন্তু ফুল প্রদীপের কথায় পাত্তা না দিয়ে দীপককে এদিক সেদিক খুঁজতে থাকে। তখন প্রদীপ তাকে বলে তুমি চাইলে আমি তোমাকে সাহায্য করতে পারি। কিন্তু সে প্রদীপের সাথে কোনো কথা বলে না। সে স্টেশনে দীপককে খুঁজতে থাকে কিন্তু কোথাও দীপককে খুঁজে পায় না। অন্যদিকে বউ হারিয়ে প্রদীপ ও তার পরিবার খুবই বিরক্ত হয়ে যায়। অনেক খোঁজাখুঁজি করার পরে প্রদীপ তার পরিবারকে নিয়ে স্টেশন থেকে চলে যায়। এদিকে ফুল তখনও দীপককে খুঁজে না পেয়ে অস্থির হয়ে যায়। তখন সে দীপককে খুঁজতে খুঁজতে স্টেশনের বাইরের গেটে যায়। সেখানে কয়েকজন সিএনজি ড্রাইভার তার দিকে এগিয়ে আসে এবং তাকে জিজ্ঞেস করে কোথায় যাবেন। ফুল তখন ওই লোকগুলোকে দেখে ভয় পেয়ে আবার স্টেশনের ভেতরে চলে যায়। ফুল সেখান থেকে দৌড়ে স্টেশনের ওয়াশরুমে চলে যায়। সে বুঝতে পারছিল না যে সে এখন কি করবে। সে তার স্বামীর গ্রামের নামও মনে করতে পারছিল না। পরের দিন সকালবেলা ফুল স্টেশনে দাঁড়িয়েছিল। তখন স্টেশনের একজন ভিখিরি তার দিকে এগিয়ে আসে। তাকে দেখে ফুল ভয় পেয়ে সেখান থেকে দৌড়ে পালাতে থাকে। কারণ সে ছোটবেলা থেকে গ্রামেই বড় হয়েছে, তাই কোনো অপরিচিত লোকেদের সাথে কথা বলতে সে ভয় পায়। দৌড়ে পালানোর সময় সে একটা ছোট নামের ছেলের সাথে ধাক্কা খায়। তখন সেই ছোট ফুলকে বলে যে ওকে দেখে ভয় পাওয়ার কিছুই নেই, ও খুবই ভালো মানুষ, আপনার সাথে খারাপ কিছু করবে না। এরপর সে ফুলকে জিজ্ঞেস করে যে সে হারিয়ে গেছে কিনা। তখন ফুল আস্তে করে মাথা নাড়িয়ে হ্যাঁ বলে। তখন ছেলেটি ফুলকে স্টেশন মাস্টারের কাছে নিয়ে যায়। স্টেশন মাস্টার ফুলকে তার স্বামীর নাম জিজ্ঞেস করে কিন্তু ফুল তার স্বামীর নাম না বলে চুপচাপ দাঁড়িয়ে থাকে। আসলে আগের দিনের মেয়েরা স্বামীর নাম মুখে উচ্চারণ করাকে বেয়াদবি ভাবত। তখন স্টেশন মাস্টার ফুলকে বলে স্বামীর নাম না বললে খুঁজবো কিভাবে। তখন ফুল তার মেহেদি দেওয়া হাতটি স্টেশন মাস্টারের সামনে বাড়িয়ে দেয়, কারণ তার হাতে মেহেদি দিয়ে দীপকের নাম লেখা ছিল। এরপর স্টেশন মাস্টার ফুলের কাছ থেকে সমস্ত তথ্য জেনে লিখে রাখে। এদিকে দীপক তার বন্ধুদের নিয়ে পুলিশ স্টেশনে এসেছে ফুলের মিসিং কমপ্লেইন লেখাতে। সে ইন্সপেক্টর মনোহরকে জানায় যে আমার বউ হারিয়ে গেছে। তখন ইন্সপেক্টর মনোহর তাকে জিজ্ঞেস করে আরে তুমি এটা কিভাবে করলে, আমাকেও একটু বলো। আমি তো 10 বছর ধরে চেষ্টা করেও পারছি না, কিছুতেই আমার বউকে ঘাট থেকে নামাতে পারছি না। যাই হোক, এরপর ইন্সপেক্টর মনোহর দীপকের কাছে সবকিছু বিস্তারিত জিজ্ঞেস করে। তখন দীপক ইন্সপেক্টর মনোহরকে সবকিছু খুলে বলে। তখন ইন্সপেক্টর মনোহর তাকে বলে যদি তোমার কাছে তোমার স্ত্রীর কোনো ছবি থাকতো তাহলে তাকে খুঁজতে আমাদের সুবিধা হতো। দীপক তখন ইন্সপেক্টর মনোহরকে একটা ছবি দিয়ে বলে আমার কাছে ফুলের এই একটা মাত্রই ছবি আছে, যেটা আমরা আমাদের বিয়ের দিন তুলেছিলাম। ইন্সপেক্টর মনোহর ছবি দেখে বলে আরে তোমার বউ তো খুবই সুন্দরী, কিন্তু যদি ঘোমটাটা না থাকতো তাহলে আরো সুন্দর দেখাতো। আসলে দীপক ইন্সপেক্টর মনোহরকে যে ছবিটা দিয়েছে সেই ছবিতে ফুলের মুখ পুরোপুরি ঘোমটা দিয়ে ঢাকা ছিল। ইন্সপেক্টর মনোহর বলে এই ছবি দিয়ে আমরা ফুলকে কিভাবে খুঁজে বের করব। তখন দীপক বলে আমার কাছে তো ফুলের শুধুমাত্র এই একটা ছবিই আছে। তখন ইন্সপেক্টর মনোহর বলে আচ্ছা ঠিক আছে, আমি দেখছি কি করা যায়, এখন তোমরা আসতে পারো। থানা থেকে বাড়ি ফিরে দীপক তার মায়ের কাছে জানতে পারে যে পুষ্পাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। আসলে পুষ্পা সকালবেলা গ্রামের মন্দিরে পুজো করতে গিয়েছিল, কিন্তু সে এখনো বাড়ি ফেরেনি। দীপকের বাবা মা তাকে আশেপাশের সব বাড়িতে খুঁজেছে, কিন্তু তাকে কোথাও পাওয়া যায়নি। এই কথা শুনে দীপক খুবই চিন্তিত হয়ে পড়ে। অন্যদিকে সেই ছোট্ট ছেলেটা ফুলকে স্টেশনে চা বিক্রি করা এক মহিলার কাছে নিয়ে যায়। এই মহিলার নাম হচ্ছে মঞ্জু। সে ফুলের কাছ থেকে তার পুরো ঘটনাটা শোনার পরে সে ফুলকে বলে যে হয়তো তোর স্বামী আগে থেকেই এগুলো পরিকল্পনা করে রেখেছিল, কারণ সে তোর সমস্ত গয়না নিয়ে চলে গেছে। মঞ্জু ফুলকে বোঝাতে চায় যে তার স্বামী দীপক তাকে ঠকিয়েছে, কিন্তু ফুল তার কথা বিশ্বাস করে না। ফুল তাকে বলে যে সে এমনটা করতেই পারে না, কারণ আমি জানি সে খুব ভালো মানুষ। মঞ্জু তখন বলে যে সব পুরুষদেরই দেখতে প্রথমে ভালো মানুষই মনে হয়। আসলে মঞ্জুর স্বামীও ছিল একটা প্রতারক, আর সে প্রতারণা করে মঞ্জুর সমস্ত টাকা পয়সা গয়নাগাটি নিয়ে পালিয়ে গেছে। সেই কারণেই মঞ্জু আর কোনো পুরুষদেরই বিশ্বাস করে না। মঞ্জু তখন ফুলকে কিছু খেতে দেয়। এরপর সে ফুলকে জিজ্ঞেস করে যে তোমার শ্বশুরবাড়ির নাম কি। তখন ফুল জানায় যে তার শ্বশুরবাড়ির নাম ঠিক মনে নেই, তবে সেটা কোনো একটা ফুলের নামে। মঞ্জু তখন ফুলকে বলে যে তাহলে তুমি তোমার বাপের বাড়ি কেন চলে যাচ্ছ না। ফুল তখন জানায় যে স্বামী ছাড়া বাপের বাড়ি গেলে সবাই অপমান করবে, কারণ ভদ্র ঘরের মেয়েরা কখনো স্বামীকে ছাড়া বাপের বাড়িতে যায় না। মঞ্জু তখন ফুলকে জানায় যতদিন তুমি তোমার স্বামীকে খুঁজে না পাচ্ছ ততদিন তুমি আমার সাথে থাকতে পারো, তবে তার বিনিময়ে আমাকে আমার কাজে সাহায্য করতে হবে। এদিকে প্রদীপও পুলিশ স্টেশনে যায় তার হারিয়ে যাওয়া নতুন বউয়ের মিসিং কমপ্লেইন করতে। এখানে আমরা তাদের কথা শুনে বুঝতে পারি যে তারা দুজন দুজনকে আগে থেকেই চিনত। সে ইন্সপেক্টরকে বলে তার আগের বউকে আগুনে পুড়িয়ে হত্যা করার জন্য তাকে অনেকদিন জেল খাটতে হয়েছিল, কিন্তু এবার সে কিছুই করেনি।
তাই আগের থেকেই মিসিং কমপ্লেন করে যাচ্ছে। এদিকে দেখা যায় দীপক পুষ্পাকে খুঁজে না পেয়ে খুবই চিন্তিত হয়ে বসেছিল, কিন্তু তখনই পুষ্পা নিজেই সেখানে চলে আসে। আর পুষ্পাকে দেখে দীপক দৌড়ে গিয়ে তাকে জিজ্ঞেস করে, তুমি কোথায় গিয়েছিলে? তখন সে বলে, আমি তো মন্দিরে গিয়েছিলাম পুজো করার জন্য। প্রদীপের বাবা মা বলে, কই, আমরাও তো মন্দিরেই ছিলাম, তোমাকে তো কোথাও দেখতে পেলাম না। পুষ্পা বলে, আমি মন্দিরের ভেতরটা ঘুরে দেখছিলাম, তাই হয়তো আমাকে দেখতে পাননি। এরপর দীপক তার বন্ধু মনোজকে নিয়ে তাদের স্থানীয় এমএলএর কাছে যায়, যে সে হয়তো তার বউকে খুঁজে পেতে সাহায্য করবে। সে এমএলএ কে বলে, আমার বউ হারিয়ে গেছে। এমএলএ সাহেব আসলে এখানে তার নির্বাচনের প্রচারের জন্য এসেছিলেন। তখন সে দীপককে মঞ্চে নিয়ে বলে যে বিপক্ষ দলের লোকেরা আমার বন্ধুর বউকে কিডন্যাপ করেছে, আমরা তাদেরকে ছাড়বো না। তার কথা শুনে দীপক তো তার দিকে হা করে তাকিয়ে থাকে, মানে রাজনীতি কারে বলে বুঝেন এবার। তো এদিকে ইন্সপেক্টর মনোহরের কাছে পাটিলা থানা থেকে নতুন বউ হারিয়ে যাওয়ার রিপোর্টের একটা ফ্যাক্স আসে। এটা দেখেই ইন্সপেক্টর মনোহর বুঝতে পারে কিছুদিন আগে যে বউ হারিয়ে যাওয়ার রিপোর্ট দীপক লিখিয়েছিল এই কেসের সাথে এটা কানেক্টেড হতে পারে। তখন ইন্সপেক্টর মনোহর পাটিলা থানার ইন্সপেক্টরকে ফোন করে এবং মনোহর বলে যে আমার থানায়ও একটি নিখোঁজ হওয়া নতুন বউয়ের মিসিং রিপোর্ট করা হয়েছে, যারা কিনা একই দিনে একই ট্রেন থেকে হারিয়ে গিয়েছিল। তখন পাটিলা থানার ইন্সপেক্টর মনোহরকে বলে তার কাছে যেই মেয়েটি মিসিং রিপোর্ট করা হয়েছে তার নাম হচ্ছে জয়া, আর তার কাছে 15 ভরি স্বর্ণের গয়না রয়েছে। এটা শুনে মনোহর খুবই খুশি হয়ে যায়। কথা শেষে মনোহর যেই বউ দীপকের সাথে এসেছিল তার উপরে সন্দেহ করে। এদিকে আমরা দেখি যে পুষ্পা অন্ধকারে লুকিয়ে একটা মোবাইল বের করে। ওই মোবাইলের মধ্যে যে সিম কার্ড ছিল সেই সিম কার্ডটি বের করে পুড়িয়ে ফেলে এবং নতুন একটা সিম কার্ড বের করে মোবাইলে ঢোকায়। এরপর সে লুকিয়ে কারোর সাথে কথা বলে। এখানে আমরা বুঝতে পারি যে পুষ্পা সবার কাছে কিছু একটা লুকাচ্ছে। এদিকে আমরা দেখতে পাই যে ফুল মঞ্জুর সাথে তার দোকানে কাজ করে, আর আমরা জানতে পারি যে ফুল অনেক ভালো রান্না করতে পারে। এখানে ফুল মঞ্জুর কাছ থেকে অনেক কিছু শিখতে পারে, আর সে এটাও বুঝতে পারে যে বাহিরের দুনিয়াতে কিভাবে টিকে থাকতে হয়। এদিকে আমরা দেখতে পাই যে ইন্সপেক্টর মনোহর দীপকের সাথে পুষ্পাকেও পুলিশ স্টেশনে ডেকে নিয়ে এসেছে। ইন্সপেক্টর মনোহর তার নাম জিজ্ঞেস করলে সে জানায় তার নাম হচ্ছে পুষ্পা, কিন্তু ইন্সপেক্টর মনোহর দেখতে পায় যে তার হাতে শ্রেয়া লেখা রয়েছে। তখন মনোহরের মনে পড়ে যে পাটিলা থানার ইন্সপেক্টর বলেছিলেন যে জয়ার হাতে তার নাম লেখা রয়েছে, কিন্তু তার হাতে তো শ্রেয়া লেখা রয়েছে। তখন মনোহর তাকে জিজ্ঞেস করে যে তোমার হাতে শ্রেয়া লেখা কেন? এতে পুষ্পা জানায় যে ছোটবেলায় তার দাদা তাকে শ্রেয়া নামে ডাকতো। আর এই কথা শোনার পর মনোহরের তার উপরে একটু সন্দেহ হয়। এরপর মনোহর পুষ্পাকে বলে যে আমরা তোমার একটা ছবি নিতে চাই, যাতে তোমাকে তোমার বাড়িতে পৌঁছে দিতে পারি। কিন্তু ছবি তোলার সময় পুষ্পা তার মাথায় ইয়া বড় একটা ঘোমটা দিয়ে মুখ ঢেকে রাখে। তখন মনোহর ঘোমটাটা সরাতে বললে সে বলে আমি চাই না আমার চেহারা সব পুরুষরা দেখুক, এতে আমার অনেক বদনাম হবে। কিন্তু শ্রেয়ার এই আচরণের কারণে তার উপরে মনোহরের সন্দেহের মাত্রা আরো বেড়ে যায়। এরপর সে তাদের বাড়িতে চলে যেতে বলে। এরপর মনোহর তার কনস্টেবলকে নিয়ে পুষ্পার ওপরে নজর রাখতে শুরু করে, কারণ পুষ্পার কথা শুনে তার মনে হয়েছে যে পুষ্পা তাদের কাছ থেকে কিছু একটা লুকাচ্ছে। এভাবে নজর রাখার সময় একদিন মনোহর পুষ্পাকে তার গয়না বিক্রি করতে দেখে। প্রমাণস্বরূপ মনোহর সেগুলোর ছবি তুলে রাখে। এরপর সে পুষ্পাকে লুকিয়ে কারোর সাথে ফোনে কথা বলতেও দেখে। তখন সে পুষ্পার ব্যাপারে পুরোপুরি শিওর হয় যে নিশ্চয়ই পুষ্পা তাদের কাছ থেকে কিছু লুকাচ্ছে। আর মনোহর মনে করে যে পুষ্পা প্ল্যান করেই ফুলকে সরিয়ে সে দীপকের সাথে এসেছে। একদিন পুষ্পা হাঁটতে হাঁটতে ধান খেতে আসে। সেখানে তার সাথে দীপকের বন্ধু গুঞ্জনের দেখা হয়। গুঞ্জন একটা প্রিন্টিং শপে কাজ করত। পুষ্পার সাথে কথা বলে গুঞ্জন বুঝতে পারে যে পুষ্পা একজন শিক্ষিত মেয়ে। একটু পরে সেখানে দীপকের বাবাও চলে আসে। সে গুঞ্জনকে ডেকে বলে যে ধান খেতে অনেক পোকা বেড়েছে, সেগুলো মারার জন্য খেতে কীটনাশক দিতে হবে, না হলে পোকাগুলো সমস্ত ফসল নষ্ট করে ফেলবে। পুষ্পা তখন বলে ফসলে কীটনাশক দিলে ফসলের গুণাগুণ নষ্ট হয়ে যাবে, যার ফলে ফসল উৎপাদনে খারাপ প্রভাব পড়তে পারে। আমরা চাইলে একটি বিশেষ পদ্ধতিতে ফসল থেকে পোকামাকড়গুলো তাড়াতে পারি, যার জন্য আমাদের 4 কোণার একটা টিনের ডিব্বার দরকার হবে। এরপর ডিব্বার একটা পাশ কেটে পুরো ডিব্বায় হলুদ রং করে তার উপরে আঠা লাগিয়ে দিতে হবে। এরপর সেটি জমিতে একটা লাঠির মাথায় বেঁধে রাখতে হবে। হলুদ রং পোকামাকড়কে আকর্ষণ করে, যার ফলে ওই পোকামাকড়গুলো ডিব্বায় গিয়ে আঠায় আটকে পড়বে। তখন গুঞ্জন এসব শুনে তাকে জিজ্ঞেস করে আপনি এত কিছু কিভাবে জানেন? তখন পুষ্পা বলে আমার বাবাও একজন কৃষক, আর আমাদের অনেক জমি আছে যাতে আমার বাবা চাষ করে। শহর থেকে লোক এসে গ্রামের কৃষকদের এসব শিখিয়ে গেছেন, আমিও তখনই শিখেছি। একদিন বাবলু পুষ্পার লুকিয়ে রাখা মোবাইলটি বালিশের নিচ থেকে পেয়ে যায়। তখন বাবলু পুষ্পাকে জিজ্ঞেস করে যে তুমি মোবাইল লুকিয়ে রেখেছো কেন? তখন পুষ্পা বলে কই, আমি তো লুকিয়ে রাখিনি।
বাবলু বলে, তুমি তো বালিশের নিচে লুকিয়েই রেখেছিলে। আমার মাও তো বাবার ছবি বালিশের নিচে লুকিয়ে রাখে। তখন বাবলু বালিশের নিচ থেকে তার বাবার ছবিটি বের করে পুষ্পাকে দেখায় এবং জানায় যে এই ছবিটি তার মা এঁকেছে। ছবিটি দেখে পুষ্পা বুঝতে পারে যে বাবলুর মা মানে দীপকের ভাবি অনেক ভালো ছবি আঁকতে পারে। এরপর পুষ্পা বাবলুকে বলে, আমি তোমাকে প্রতিদিন মোবাইলে গেম খেলতে দিব, কিন্তু তুমি কাউকে মোবাইলের কথা বলতে পারবে না। বাবলু তখন পুষ্পার কথায় রাজি হয়ে যায়। এদিকে দীপক সারাক্ষণ ফুলের কথাই ভাবতে থাকে। আসলে দীপক ফুলকে অনেক ভালোবাসে, তাই সে কিছুতেই ফুলকে ভুলতে পারছিল না। একদিন রাতে দীপক ফুলকে হারানোর দুঃখে দুষ্টু পানি পান করে মাতাল অবস্থায় বাড়ি ফেরে। সেই রাতে পুষ্পাও দীপকের বাড়ি থেকে পালানোর প্ল্যান করছিল। মাঝরাতে সে তার সবকিছু গুছিয়ে পালানোর জন্য বাইরে বের হয়, কিন্তু তখনই সে দীপককে মাতাল অবস্থায় বাড়ি ফিরতে দেখে। আর ফুলকে হারানোর দুঃখে দীপকের এই করুণ অবস্থা দেখে সে দীপককে এই অবস্থায় ফেলে যেতে পারে না, তাই সে তার পালানোর প্ল্যান ক্যান্সেল করে আবার ঘরে ফিরে যায়। পরদিন সকালে পুষ্পা দীপকের ভাবিকে জিজ্ঞেস করেন যে সে ফুলকে সামনাসামনি দেখেছে কিনা। তখন ভাবি বলে, হ্যাঁ, বিয়ের সময় দেখেছিলাম। তখন পুষ্পা দীপকের ভাবির কাছ থেকে ফুলের একটা সুন্দর ছবি আঁকিয়ে নেয়। এই ছবি আঁকার বিষয়টা একটু মাথায় রাখবেন। অন্যদিকে দীপক যে মিসিং কমপ্লেন করেছিল সেই পাটিলা থানা থেকে জয়ার ছবি ইন্সপেক্টর মনোহরকে ফ্যাক্স করে দেওয়া হয়। ছবি দেখে মনোহর বুঝতে পারে যে সেই মেয়েটা আর কেউ না, বরং পুষ্পা, যার আসল নাম জয়া। তাই সে মোটেই দেরি না করে তাড়াতাড়ি দীপকের বাড়িতে চলে যায় এবং দীপক ও তাদের বাড়ির সবাইকে বলে যে এই মেয়েটা একটা ফ্রড, আর সে হয়তো ফুলকে লুকিয়ে রেখে প্ল্যান করে দীপকের সঙ্গে এই বাড়িতে এসেছে টাকা পয়সা ও সোনা গয়না চুরি করার জন্য। এসব শুনে দীপক ও তার পরিবারের লোকেরা পুষ্পাকে পুলিশের হাতে তুলে দেয়। আর ইন্সপেক্টর মনোহর তখন পুষ্পাকে গ্রেফতার করে জেলে বন্দি করে রেখে প্রদীপকে খবর দেয়। এদিকে একটু পরে দীপকের বাড়িতে তার বন্ধু মনোজ চলে আসে। তখন মনোজ পুষ্পার ব্যাপারে জিজ্ঞেস করলে তারা জানায় যে পুষ্পাই ফুলকে কিডন্যাপ করে এই বাড়িতে এসেছে টাকা পয়সা ও গয়নাগাটি চুরি করার জন্য। তখন মনোজ বলে যে পুষ্পা এটা করতেই পারে না। সে বলে, পুষ্পাই যদি ফুলকে কিডন্যাপ করে থাকে তাহলে সে আমাকে দিয়ে ফুলের নিখোঁজ হওয়ার পোস্টার বানাতো না, আর এই পোস্টার বানানোর জন্যই দীপকের ভাবির কাছ থেকে সে ফুলের ছবি আঁকিয়ে নিয়েছিল। এদিকে তখনই একজন লোক ওই পোস্টারটি দেখে সেটি নিয়ে মঞ্জুর দোকানে আসে আর ওই পোস্টারটি দেখিয়ে বলে যে ফুলের হাজবেন্ড দীপক ফুলকে খোঁজার জন্য পোস্টারটা টাঙিয়েছে। তখন তারা ওই পোস্টারের নিচে সূর্যমুখী গ্রামের নাম দেখতে পায়। এটা দেখে মঞ্জু ও ফুল সহ সেখানে থাকা সবাই খুশি হয়। তখন মঞ্জু দ্রুত ফুলকে নিয়ে স্টেশন মাস্টারের কাছে যায় আর স্টেশন মাস্টার ফুলকে সূর্যমুখী স্টেশনে যাওয়ার ট্রেনে উঠিয়ে দেয়। অন্যদিকে মনোহর পুষ্পাকে ধরে এনে তাকে জিজ্ঞাসাবাদ করতে থাকে। তখন পুষ্পা জানায় যে আমি কৃষি বিজ্ঞান নিয়ে পড়ালেখা করতে চেয়েছিলাম। আমাদের গ্রামে অনেক ফসলের জমি আছে, আমার বাবারও অনেক জমি আছে, তাই আমি আমাদের গ্রামের কৃষকদের সাহায্যের জন্য কাজ করতে চেয়েছিলাম। আমি কৃষি বিজ্ঞান নিয়ে পড়াশোনা করার জন্য দেহরাদুন কলেজে ভর্তি হতে চেয়েছিলাম, কিন্তু আমার বাবা মা এতে মোটেও রাজি ছিলেন না। তারা এক প্রকার জোর করেই আমাকে প্রদীপের সঙ্গে বিয়ে দিয়ে দেন। বিয়ের পরে আমি জানতে পারি যে প্রদীপ তার প্রথম স্ত্রীকে সামান্য কটা যৌতুকের টাকার জন্য আগুনে পুড়িয়ে হত্যা করেছিল। এমনকি আমার বিয়েতে 20 ভরি স্বর্ণের জায়গায় 15 ভরি স্বর্ণ দেওয়াতে সে সবার সামনে আমার বাবা মাকে খুব বাজে ভাষায় গালাগাল দিয়েছে। কিন্তু তখন তো আমার কিছুই করার ছিল না, কারণ মেয়েদের একবার বিয়ে হয়ে গেলে তাদের হাতে কিছুই করার থাকে না। কিন্তু ট্রেনে দীপক ভুল করে আমাকে ফুল মনে করে তার সঙ্গে নিয়ে আসে। আমি সেটা আসার সময় বুঝতে পেরেছিলাম, কিন্তু তবুও আমি জেনে শুনেই দীপকের সাথে চলে আসি। এখানে আসার পরে আমি সিদ্ধান্ত নেই যে আমি প্রদীপের কাছে আর কখনো ফিরে যাব না। তখন মনোহর ওই দিন তার গয়না বিক্রির ব্যাপারে জিজ্ঞেস করলে সে জানায় যে গয়না বিক্রি করে সে তার খালাতো বোন মাহির কাছে টাকা পাঠিয়েছিল কলেজে ভর্তির ফি জমা দেওয়ার জন্য। পুষ্পার সব কথা শোনার পরে মনোহর পুরো ব্যাপারটা বুঝতে পারে। এরপর পুষ্পা বলে, আমি কাল রাতেই এখান থেকে দেহরাদুন চলে যেতে চেয়েছিলাম, কিন্তু আমি দেখলাম যে ফুলকে হারিয়ে দীপক পুরোপুরি ভেঙে পড়েছে, আর এই সবকিছুই আমার জন্যই হয়েছে। তাই আমিও যাওয়ার আগে ফুলকে খোঁজার একটা শেষ চেষ্টা করছিলাম। মনোজকে দিয়ে ফুলের নিখোঁজ হওয়ার পোস্টার বানিয়ে তাতে আমার মোবাইল নাম্বার দিয়ে দিয়েছিলাম, যাতে কেউ ফুলকে দেখলে বা তার খোঁজ পেলে ওই নম্বরে ফোন করে। তখন পুষ্পা মনোহরকে তার ফোনের ব্যাপারে জিজ্ঞেস করে। আসলে পুষ্পাকে অ্যারেস্ট করে আনার সময় সে তার ফোনটা নিয়ে নিয়েছিল। তখন মনোহর পুষ্পার ফোন বের করে দেখে যে তাতে 12টা মিসড কল। এটা দেখে মনোহর সঙ্গে সঙ্গে ওই নাম্বারে ফোন করে। তখন স্টেশন মাস্টার ফোন রিসিভ করে জানায় যে তারা ফুলকে সূর্যমুখী স্টেশনে যাওয়ার ট্রেনে তুলে দিয়েছে।
এতক্ষণে হয়তো সে সূর্যমুখী স্টেশনে পৌঁছেও গিয়েছে। এটা শুনে দীপক দ্রুত ছুটে যায় সূর্যমুখী স্টেশনের উদ্দেশ্যে, কিন্তু মনোহর পুষ্পাকে যেতে দেয় না। সে জানায় যে কেস ক্লোজ না হওয়া পর্যন্ত আপনি এখান থেকে যেতে পারবেন না। একটু পরেই সেখানে প্রদীপ চলে আসে, আর সে এসেই সবার সামনে জয়াকে একটা চর মারে। এরপর সে জয়াকে বলে, আগে বাড়ি চল, তারপর তোকে দেখাচ্ছি মজা। এই বলে তারা যখন চলেই যাচ্ছিল তখন মনোহর তাকে থামতে বলে। তখন সে প্রদীপকে বলে, আপনি কমপ্লেন করেছেন, আমরা জয়াকে খুঁজে দিয়েছি, এখানে কেস ক্লোজ। কিন্তু এখন ব্যাপারটা হলো জয়া একজন প্রাপ্তবয়স্ক মেয়ে, আর সে এখন আপনার সাথে যেতে চান না। তাই আইনত আপনার কোনো অধিকার নেই তাকে জোর করে নিয়ে যাওয়ার। আর থানার মধ্যে সবার সামনে আপনি তাকে একটা চর মেরেছেন, এমনকি মেরে ফেলার হুমকিও দিয়েছেন। আমি চাইলে আপনাকে এখনই জেলে ঢোকাতে পারি, তাই নিজের ভালো চাইলে ওনাকে রেখে চুপচাপ এখান থেকে চলে যান। প্রদীপ তখন মনোহরকেও হুমকি দেয়। মনোহর তখন বলে, অন ডিউটি পুলিশ অফিসারকে হুমকি? এর আগেও তো একটা খুন করেছিস, তোর কত বড় শাস্তি হবে তুই জানিস? তাই আবারও বলছি, ভালো চাইলে এখান থেকে চলে যা। আর এখান থেকে যাওয়ার পরে যদি কোনোভাবে জয়াকে বিরক্ত করার চেষ্টা করিস, তাহলে তুই যেখানে লুকিয়ে থাকিস তোকে সেখান থেকে খুঁজে বের করে জেলে ঢোকাবো। এই কথা শুনে প্রদীপ সেখান থেকে চলে যায়। জয়া তখন খুশি হয়ে তার সঙ্গে থাকা স্বর্ণ গয়নাগুলো মনোহরকে দিয়ে দেয়। মনোহর তখন সেগুলো তাকে ফেরত দিয়ে বলে, খুব ভালোভাবে লেখাপড়া করো। এই বলে তাকে সেখান থেকে চলে যেতে বলে। এদিকে দীপক স্টেশনে এসে পাগলের মতো ফুলকে খুঁজতে থাকে, কিন্তু ফুলকে কোথাও খুঁজে পায় না। কিন্তু তখনই দূর থেকে দীপককে ফুল ডাকতে থাকে, আর দীপকও ফুলকে দেখতে পেয়ে দৌড়ে তার কাছে গিয়ে তাকে জড়িয়ে ধরে। ফুলকে ফিরে পেয়ে দীপক খুবই খুশি হয়। এরপর তারা বাড়ি ফিরে আসে। এবার জয়া তার পড়ালেখার জন্য দেহরাদুনের উদ্দেশ্যে রওনা হয়। দীপকের বাড়ির সবাই তাকে বিদায় জানায়। যাওয়ার সময় ফুল জয়াকে জড়িয়ে ধরে, কারণ তার জন্যই ফুল আজ এখানে ফিরে আসতে পেরেছে। দীপকের বাড়ির সবাই তাকে আবারও এখানে বেড়াতে আসতে বলে, কারণ এই কয়দিনে তাদের মধ্যে অনেক ভালো সম্পর্ক হয়ে গিয়েছে। আর এখানেই এই গল্পটি শেষ হয়ে যায়। তো বন্ধুরা, আপনাদের কাছে ভিডিওটি কেমন লাগলো তা অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে ছোট্ট একটা লাইক দিয়ে দেবেন। তো আজ এই পর্যন্তই, দেখা হবে নতুন কোনো ভিডিওতে। আল্লাহ হাফেজ।